আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের সৃজনশীলের উপর প্রথম ক্লাস। প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব এগুলো আমাদের মেইন বইয়ের প্রশ্ন। আমরা খুব মনোযোগ দিই। দেখো, 40 কেজি বরের এক বালক, 60 কেজি বরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালেন। তাহলে আমাদের এখানে দুইটা ভবন, একটা ভবন, আর দুইজন ব্যক্তি ওই একই ভবনের উপরে উঠবে। এই সংক্রান্ত কিছু তথ্য আমরা এখানে দেখতে পাইলাম। তো দৌড়ের সময় উভয়েরই বেগ ছিল 30 মিটার/মিনিট। এই বেগের এককের ভেতরে একটু কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে মিটার/মিনিটকে আমাদের বানাতে হবে মিটার/সেকেন্ড। এটা আমাদের পরিবর্তন করতে হবে, এর জন্য আমাদের 60 দিয়ে ভাগ করে নিতে হবে। এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার। তো আমরা এবার প্রশ্নে আলোচনা চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে যুবকের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, তো যুবকের গতিশক্তি নির্ণয় করো, তাহলে এখানে হিসাবটা হচ্ছে কিন্তু যুবকের। তো হিসেবটা করার জন্য আমি মূলত এখন যুবকের গতিশক্তির বিষয়টা নিয়ে ভাববো। তো যুবকের গতিশক্তিটা কি, যেমন এই যেটা হচ্ছে যুবকের গতিশক্তি, যদি আমি বলি যে এই যে এটুকু। তো সেক্ষেত্রে তাহলে যুবকের গতিশক্তি বের করার জন্য আমার কি বের করা দরকার? গতিশক্তির ইকুয়েশনটা আমরা খুব ভালোভাবেই জানি, যে আমাদের এখানে আছে টিকে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এটা থেকে গতিশক্তি বের করার জন্য যুবকের ভরটা দরকার। আমার প্রশ্ন যুবকের ভর ভালোভাবেই দেয়া আছে, লেখা আছে স্পষ্ট ভাবে যে যুবকের ভর হচ্ছে 40 কেজি, আর যুবকের বেগ দরকার। তাহলে আমরা তার গতিশক্তি বের করতে পারবো। কিন্তু বেগের মানটাকে আমরা কি করব? বেগের মানটা বের করার সময় আমরা 30 মিটার/মিনিটকে 60 দিয়ে ভাগ করে মিটার/সেকেন্ডে পরিণত করে নিব। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্ন উত্তর হয়ে যাবে। অর্থাৎ গ নাম্বার নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, বা জটিলতা আশা করি থাকবে না। এবার আমরা পরের প্রশ্নে চলে আসি। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনার ক্ষমতা সমান ছিল না। হ্যাঁ, দুজন যে ছাদে উঠছে, ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল না। তো আমরা আসলে আলাদা আলাদা ভাবে দুজনের ক্ষমতা বের করে দেখিয়ে দিব যে আসলে দুজনের ক্ষমতা এক সমান ছিল না, অথবা কত ছিল সেটা আমরা এখানে একজাক্ট দেখাই দিব যে আসলে এই যে এত ছিল। তো আমরা সেটাই করছি। দেখো, একজন একজন করে প্রথমে বালকেরটা শেষ করতে হবে, তারপর যুবকেরটা। তো প্রথমে আমরা বালকের অংশটা এখানে দেখিয়ে দিয়েছি, খুব মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা যে বালকের ভর। তো যেহেতু বালক যুবক দুইজন, সেজন্য আমরা বালকের ক্ষেত্রে ভরটাকে এমন বললাম। M1 সমান 40 কেজি। বালকের উচ্চতা, এটা আমরা উচ্চতা যদিও একটা নির্দিষ্ট উচ্চতায় সে উঠবে, তাই আমরা এটাকে জাস্ট এইচ ধরে রাখলাম, এইচ মিটার। আর ছাদে ওঠার জন্য যে সময়, সেটাকে আমরা টি সেকেন্ড ধরলাম। আর বালকের বেগ হচ্ছে ভি সমান 30 মিটার/মিনিট। এটাকে এই যে 30কে আমরা 60 দিয়ে ভাগ করে মিটার/সেকেন্ডে পরিণত করলাম। এবার বালকের ক্ষমতা P1 সমান হওয়ার, এটা বের করার জন্য যে ফর্মুলাটা এখানে ইউজ করছি, আমরা জানি P1 সমান W/T। তো W সমান হচ্ছে mgh। এটা আমরা জানি, ডব্লিউ সমান mgh লিখে ফেললাম, ডিভাইডেড বাই টি। তো এখন এখান থেকে M1, এর জায়গায় আবার M1 লিখলাম, M1 ইন্টু জি, আর এই যে এইচ ডিভাইডেড বাই টি, এখানে যে দুইটা মান আমার, আবার একটু ভালোভাবে আমরা একটু খেয়াল করি যে এখানে হচ্ছে যে দুইটা ভ্যালু এখানে আছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। এইচ ডিভাইডেড বাই টি, এই দুইটা মান একসাথে আমরা আসলে এখানে কি বলতে পারবো? এইচ ডিভাইডেড বাই টি। তো এইচ তো আসলে একটা উপরের দিকে হলো বলে হয়তো বা উচ্চতা, কিন্তু আসলে তো এটা একটা সরণ। এইচ হচ্ছে একটা সরণ, উপরের দিকে বলে সেটা উচ্চতা বলি। তো এটাকে আমরা সময় দিয়ে ভাগ করলে এটার পরিবর্তে আমরা বলতে পারি বেগ। এই যে আমরা এটার পরিবর্তে বেগ বসিয়ে দিছি। তাহলে M1 জি ইন্টু ভি, এরপর কিন্তু মান বসানো বাকি আছে। সবসময় আমি বলি যে আমি যে নির্দেশনায়, সেখানে কিন্তু মান বসানোর অংশটা বাকি থাকে। তোমরা সেটা বসিয়ে নিবা কিভাবে? যেমন M1 এর মানটা এখানে আছে 40 বসাবো, জি 9.8, তারপরে বিহি বেগের মানে যে 0.5 বসালে আমরা এই P1 এর মান পাবে। আবার যুবকের ক্ষমতাটা আমি ডাইরেক্ট লিখছি, কিন্তু তোমরা কিন্তু ডাইরেক্ট লিখলে হবে না, তোমাদের পুরোটা বের করে দিতে হবে। সেম একদম যুবকের জন্য সম্পূর্ণ তথ্যটুকু লিখতে হবে। সেখানে বেগের মানটা এক সমানই আসবে, সময়টা তাই আসবে, উচ্চতা তাই আসবে, শুধু বরের মানটা চেঞ্জ হবে। দেন আমরা যুবকের ক্ষমতা পেয়ে যাব 294। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 294, আরেকটা হচ্ছে 196। সুতরাং দুইজনের ক্ষমতা সমান ছিল না। শেষ আমরা বলে দিব যে দুইজনের ক্ষমতা সমান ছিল না। আচ্ছা, 2 নম্বরে চলে যাই। জেনি একটি বাড়ির 5 তলায় থাকে। আচ্ছা, একটি বাড়ির 5 তলায় থাকে বলতে এখানে আমি কিন্তু ধারণাটা ক্লিয়ার করে নেই। যে 5 তলায় থাকে বলতে কিন্তু জাস্ট এক অর্থাৎ দোতলা, 3 তলা, আমরা তো একদম নিচে যেটা সেটাকে বলি একতলা। ফ্লোর বললে অবশ্য বলা হয় ফার্স্ট ফ্লোর, মানে আমাদের বর্তমানে যেটা দ্বিতীয় তলা আমরা যেটা বলি ওইটা। তো একটা 5 তলায় থাকে বলতে ও কিন্তু তাহলে 4টা সিঁড়ি অতিক্রম করে তারপরে যেটা পঞ্চম তলার ভূমিতে থাকে। এইরকম। তো প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। প্রতি তলায় 22টি করে সিঁড়ি আছে। তো প্রতিটি সিঁড়ির উচ্চতা বলতে যে আমরা একটা পা রাখি জাস্ট নিচ থেকে উপরের দিকে ওঠার সময় পা যে রাখি, এটা হচ্ছে 20 সেন্টিমিটার।
আর প্রতিটি তলায় 22টি করে সিঁড়ি আছে। তাহলে 22 কে 20 দিয়ে গুণ করলে কিন্তু বলতে পারবে এক তলার উচ্চতা কত। থাকলে ৫ তলায় উঠতে জেনির ৪ মিনিট সময় লাগে। ওই ৫ তলায় উঠতে সুস্মিতার আবার ৪.৫ মিনিট সময় লাগে। এখানে উল্লেখ্য যে জেনির ভর হচ্ছে ৬৪ কেজি আর সুস্মিতার ভর ৭৫ কেজি। তো ১ম প্রশ্ন হচ্ছে জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল হিসাব করো। তাহলে জেনির কৃত কাজটা আমরা বের করব। কৃত কাজটা করে দিয়েছি, এটা তোমাদের একটু গুছিয়ে নিতে হবে। যে কৃত কাজ বের করার জন্য কৃত কাজ তো হচ্ছে যেহেতু সে উপরের দিকে উঠছে, তার মানে তার কৃত কাজ মানেই হচ্ছে বিভব শক্তি। আবার বেগ থাকলে তার কৃত কাজ মানেই হয় অনেক সময় গতিশক্তি, সেটা আমরা জানবো। এখানে তার কৃত কাজ মানেই হচ্ছে ডব্লিউ সমান বিভব শক্তি mgh। তাহলে এম হচ্ছে তার বর নিশ্চয়ই দেওয়া আছে, জেনির ভর 64 কেজি, জি 9.8। এইচ মানে হচ্ছে উচ্চতা, সে কতটুকু উঠলো। এই যে আমরা উচ্চতাটা পাশে এখানে একটু বের করে দিচ্ছি, কারণ উচ্চতাটা অনেকে বুঝতে পারে না, সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি যে 20 সেন্টিমিটার হচ্ছে একটা সিঁড়ি। এরকম এক তলায় 22 টা করে সিঁড়ি আছে। তাহলে 20 কে যখন 22 দিয়ে গুণ করলাম, তখন কিন্তু এক তলার হিসাব হয়ে গেল। এভাবে ৪ দিয়ে গুণ করলে আমার ৫ তলার হিসাব হয়। কিভাবে? কারণ আমি যখন দোতলায় উঠি তখন কিন্তু ১ম একবার সিঁড়ি অতিক্রম করি। তাহলে তুমি বোঝো যে দোতলায় ওঠার জন্য যদি একবার সিঁড়ি অতিক্রম করতে হয়, তাহলে ৫ম তলায় উঠতে গেলে টোটাল ৪ বার সিঁড়ি অতিক্রম করতে হবে। এজন্য কিন্তু ৪ দিয়ে গুণ। আবার ৬ষ্ঠ তলায় বললে ৫ দিয়ে গুণ। অর্থাৎ তলার ক্ষেত্রে যে হিসাব, যত তলায় বলবে আমরা ঠিক সিঁড়ি তার চাইতে, কারণ আমি তো একটা সিঁড়ি অতিক্রম করলে অলরেডি দোতলায় উঠে যাই। দোতলায় ওঠার জন্য তো আমাকে ২ বার, ২ বার সিঁড়ি ওরকম করতে হচ্ছে না। মানে ১ম থেকে সিঁড়ি বাইতে, বাইতে আমরা দোতলায় চলে যাচ্ছি। তো সিঁড়িতে কিন্তু একবার উঠলাম কিন্তু উঠে গেলাম দোতলায়, এরকম। জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি ছিল? একেবারেই সহজ হিসাব। হ্যাঁ, কৃত কাজটা তো আগে বের করতেই হবে ক্ষমতা বের করার জন্য। তো আমি জেনির ব্যাপারটাই বলি। এই যে জেনির আমরা কৃত কাজটা পেয়ে গেছি। এখন জেনির ক্ষেত্রে সময়ের মানটা দেওয়া আছে যে ৪.৫ মিনিট। তো মিনিটটাকে আমরা ৬০ দিয়ে গুণ করে একটু সেকেন্ডে পরিণত করে নিব। তারপর ওই কৃত কাজকে সময় দিয়ে ভাগ করলে আমরা সেখান থেকে ক্ষমতা পেয়ে যাবো। এভাবে ২ জনের ক্ষমতা। রেজাল্টটা দিয়ে দিচ্ছি। একটু বের করে দেখতে হবে কার ক্ষমতা বেশি ছিল। এটা আমার আসলে এখানে জানতে চাইছে, আর কিছু না। তো আমরা সেই ক্ষেত্রে আবার একটু ১ম থেকে সবটা লিখব। যে জেনির ক্ষেত্রে দেওয়া আছে জেনির ভর এত, জেনি যে উচ্চতায় উঠবে তার সে উচ্চতা, সেটা উচ্চতা আসলে দুজনের ক্ষেত্রে এক সমানই হবে, কারণ দুজনেই ৫ম তলায় উঠছে। হ্যাঁ, তারপরে আমরা যেটা যে জেনির প্রয়োজনীয় সময়টা আমরা লিখবো। এভাবে আমরা জেনির ক্ষেত্রে ক্ষমতাটা বের করব। তারপরে আমরা সুস্মিতার ক্ষেত্রে ক্ষমতাটা বের করব। ৩ নাম্বার প্রশ্ন, এটা আ খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ আসলে ৩ নাম্বার সৃজনশীলটা যদি ভালোভাবে বুঝা যায়, তাহলে এরপরে অনেকগুলো সৃজনশীল বুঝা যাবে। ৩ নাম্বার সৃজনশীলের জন্য। যেন আমি ৩ নাম্বার সৃজনশীলে কিছু বেসিক কথা বলবো। অর্থাৎ এই বেসিকটা দিয়ে আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। আচ্ছা, m ভর বিশিষ্ট একটি বস্তুকে, এই যে m তার মানে এটা হচ্ছে আমার বস্তু। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে ভূমি থেকে h উচ্চতা a বিন্দুতে উঠানো হলো। তাহলে এই হচ্ছে আমার ভূমি। এই ভূমির লেভেলটা নিচে ভূমি থেকে h উচ্চতায় উঠানো হলো, এই যে a বিন্দুতে h উচ্চতায়, এই যে a বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে h পরিমাণ উচ্চতা এটা, আর এই বিন্দুর লেভেলটা হচ্ছে a বিন্দুতে উঠানো হলো। এবার সেখান থেকে বস্তুটিকে x দূরত্বে নামানো হলো। এখান থেকে তার মানে হলো প্রথমে বস্তুটা ভূমিতে ছিল, এই যে বেস বা ভূমি যেটা বলা হয় b। এখান থেকে বস্তুটাকে আমরা h উচ্চতায় টেনে তুললাম। তো তুললাম যখন m বিন্দুতে, তখন কিন্তু সে স্থির হয়ে গেল নির্দিষ্ট উচ্চতায় তোলার পরে। এবার এ বিন্দু থেকে এম্বরের বস্তুটাকে আমরা নিচের দিকে ছাড়বো। ছাড়লে কি করবে? সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এক্স বিন্দুতে চলে আসলো। এক্স দূরত্ব অতিক্রম করলো। এক্স দূরত্ব অতিক্রম করার পর যে বিন্দুতে আসছে সেটা হচ্ছে সি বিন্দু। তো দেখা গেল যে এ বিন্দু থেকে যখন সি বিন্দুতে চলে আসছে, তখন তার বিভব আর গতিশক্তি সমান হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে বলা হয়েছে যে বিভব এবং গতিশক্তি সমান হয়ে যায়, তাহলে আমি এই ঘটনার সাথে বিভব শক্তি এবং গতিশক্তির যে সম্পর্কটা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই। এই ব্যাপারটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে আমাদের এটা পরবর্তীতে খুব ভালো কাজে লাগবে। অর্থাৎ এটা হচ্ছে এরকম ব্যাপার, যেমন একটি বস্তু আমি ভূমি থেকে উপরের দিকে নিব, তার মানে সেটা হবে নিক্ষিপ্ত বস্তু। তাহলে এই যে যে লাইনটা আমি বলছি সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সর্বনিম্ন বিন্দু। এরকম যদি আমি বলি, তাহলে এই যে এটা হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তুর সর্বনিম্ন বিন্দু। আর এটাকে আমি যদি এই লেভেলে তুলে নেই, তাহলে এটা হবে আমার নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ বিন্দু বা সর্বশেষ বিন্দু। তো এখানে তুলেই কিন্তু তারপরে ছেড়ে দিতে হবে। এখন বিষয় হচ্ছে যখন এই নিক্ষিপ্ত বস্তুটা সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে যখন থাকে, এই বিন্দুতে যখন থাকে তখন কিন্তু সে ভূমির উপরে থাকে। যার কারণে এই বিন্দুতে তার কোনো বিভব শক্তি থাকে না। অর্থাৎ ভূমিতে থাকাকালীন তার কোনো বিভব শক্তি থাকে না, কিন্তু গতিশক্তি থাকে। কারণ আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুকে একটা নির্দিষ্ট বেগ না দিলে সে কখনো উপরের দিকে উঠবে না। তাহলে এখান থেকে যখন নিক্ষেপ করবে নিক্ষিপ্ত বস্তুটা, তখন তার নিজের মধ্যে একটা বেগ আছে। সুতরাং ওই বেগটা তাকে যে শক্তি দিচ্ছে সেটা হচ্ছে গতিশক্তি। তার মানে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করার মুহূর্তে তার একটা গতিশক্তি থাকতে হবে। তারপরে সে যখন একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গেল, একদম সর্বোচ্চ বিন্দুতে উঠে গেল, তখন কিন্তু তার ভিতরে পুরো শক্তিটাই হলো গতিশক্তি। কারণ এই কিন্তু এখন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে একদম স্থির হয়ে আছে। তার মানে তার ভেতরে এখন কিন্তু কোনো যেহেতু সে স্থির আছে, তার মানে তার ভিতরে কোনো গতিশক্তি নাই। কিন্তু যেহেতু সে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, যার কারণে তার ভিতরে বিভব শক্তি আছে। তাহলে ভূমিতে যখন ছিল তখন পুরোটাই ছিল গতিশক্তি, বিভব শক্তি ছিল শূন্য।
এখান থেকে যখন সর্বোচ্চ উচ্চতা তুললাম তখন পুরো শক্তিটাই হলো বিভব শক্তি, গতিশক্তি হলো শূন্য। এখন আমি কিন্তু সহজে বলে দিতে পারি। তাহলে ভূমিতে যেই শক্তিটা গতিশক্তি হিসেবে ছিল এখানে গিয়ে কিন্তু সেই শক্তিটাই বিভব শক্তি হিসেবে পরিণত হইছে। কেন? কারণ আমরা এটা ভালোভাবেই জানি যে ভূমিতে থাকাকালীন তার গতি এবং বিভবের যোগফল আর এখানে যাওয়ার পর তার গতি এবং বিভবের যোগফল কিন্তু সবসময় সমান। এটা শক্তি সংরক্ষণশীলতার নীতি বা সূত্রে এটার প্রমাণ আছে। যে যেকোনো বিন্দুতে মোট শক্তির পরিমাণ এক সমান। তাহলে ভূমিতে থাকাকালীন ছিল শুধু গতিশক্তি, বিভব শক্তি শূন্য অর্থাৎ টোটাল। আবার এখানে গিয়ে যখন টোটাল বিভব শক্তি হয়ে গেল টোটাল প্লাস গতিশক্তি কিন্তু টোটাল রেজাল্টটা কিন্তু এক সমান। আচ্ছা এখন তাহলে এখানে কিন্তু একটা শূন্য আমি যেটা বললাম যে এই বিন্দুতে কিন্তু তার বিভব শক্তি শূন্য কিন্তু গতিশক্তি শূন্য পুরোটা বিভব শক্তি। এখন আমি যদি বস্তুটাকে এখান থেকে নিচ দিকে ছেড়ে দেই তখন যখন নিচ দিকে ছেড়ে দিব তো এখানে থাকাকালীন যেহেতু তার গতিশক্তি শূন্য সুতরাং নিচ দিকে যাওয়ার সময় তার ভিতরে একটা গতিশক্তি সৃষ্টি হবে। অর্থাৎ তার ভিতরে ধীরে ধীরে গতিশক্তি সৃষ্টি হবে। আর গতিশক্তি সৃষ্টি হবে মানে কিন্তু তার বিভব শক্তি ধীরে ধীরে কমবে। যখন সে সি বিন্দুতে চলে আসবে তখন কিন্তু মনে রাখতে হবে তার ভিতরে গতি এবং বিভব দুইটা শক্তিই থাকবে। কিন্তু বিষয় হচ্ছে ওই যে দুইটা শক্তি থাকবে, দুইটা শক্তির যোগফল এই ভূমিতে থাকাকালীন যোগফল এবং এম বিন্দুতে থাকাকালীন যোগফলের এক সমান হবে। এর মধ্যে কোনো পার্থক্য হবে না। শুধু বিষয় হচ্ছে ভূমিতে থাকাকালীন থাকবে হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি থাকবে না। সর্বোচ্চ বিন্দুতে থাকবে হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি থাকবে না। আর সেখান থেকে নেমে মাঝামাঝি কোনো বিন্দু অর্থাৎ সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু এর মাঝের যে কোনো বিন্দুতে রাখলে সেখানে দুইটাই থাকবে। গতিও থাকবে, বিভবও থাকবে। হ্যাঁ, ২ টাই অর্থাৎ এভারেজ থাকবে এবং ২ টার যোগফল কিন্তু সেই আগের যোগফলের সমানই হবে। তো একটা প্রশ্ন আমরা গ নাম্বার যেটা দেখতে পাচ্ছি, AB সমান ২৫ মিটার। তার মানে এই যে দেওয়া আছে AB অর্থাৎ টোটাল H এর মান হচ্ছে ২৫ মিটার। আর M হচ্ছে ১২ কেজি হলে বস্তুটিকে B হতে এই যে B বিন্দু হতে আমরা যেটা দেখতে পাচ্ছি, A বিন্দুতে পৌঁছাতে যদি অর্থাৎ B থেকে বস্তুটি A বিন্দুতে পৌঁছাচ্ছে। সে পৌঁছানোর জন্য যে যন্ত্রের সাহায্যে পৌঁছাবো তার জন্য একটা সময় লাগছে সেটা হচ্ছে ৮ সেকেন্ড। তাহলে যন্ত্রের ক্ষমতা কত? একেবারে সহজ হিসাব। আমি ফর্মুলায় বলে দিছি যে আমরা জানি ক্ষমতার সূত্র কি। তারপর আমরা একটু ১ম এ লিখবো যা দেওয়া আছে। এই উচ্চতা h এর মানটা লিখবো, ভরের মান ৫ কেজি লিখবো, সময় লিখবো। এই যে ক্ষমতা বের করার সূত্র P সমান W ডিভাইডেড বাই T। তো আমরা একটু W টাকে বাংলায় কিন্তু বলতে পারি mgh ডিভাইডেড বাই T। তো এখন মানগুলো সব বসিয়ে দিলেই এটা হয়ে যাবে। তবে এটা গ নাম্বার একদম ক্লিয়ার যে বিন্দুতে পৌঁছাতে ৮ সেকেন্ড পরে যন্ত্রের ক্ষমতা। এবার লাস্ট যে প্রশ্নটা প্রমাণ করো x সমান h/2। তো x কিন্তু আসলে আমরা এতটুকু উচ্চতা ধরছি অর্থাৎ A বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা এক্স ধরছি আর ভূমি থেকে এই বিন্দু পর্যন্ত এইচ ধরছি তার মানে এই বিন্দুটা হচ্ছে মাঝের বিন্দু অর্থাৎ এ বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু বি বিন্দু হচ্ছে সর্বনিম্ন বিন্দু এই সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু এই দুই বিন্দুর মাঝে ঠিক মাঝে আছে সি বিন্দু এটাই আমার এখানে প্রমাণ করে দিতে হবে যে সি বিন্দুটা ঠিক মাঝে আছে তার মানে এই এক্স হচ্ছে পুরো এইচ এর অর্ধেক তো ওকে দেখো উদ্দীপক অনুসারে বস্তুর ভর আমরা এটা এম কেজি এম এর মান যদিও গ নাম্বারের জন্য বলছে ১২ কেজি কিন্তু টোটাল তো আর ১২ কেজি না আমরা এম কেজি ধরলাম এ থেকে বি পর্যন্ত যে উচ্চতা সেটা উদ্দীপকে কিন্তু এইচ মিটারই দেওয়া আছে আমরা এইচ মিটারই ধরবো যদিও গ নাম্বার অঙ্ক করার জন্য সেটা আবার আলাদাভাবে ২৫ মিটার বলা ছিল তো এটা তো আর আমরা ঘ নাম্বারে ব্যবহার করতে পারবো না এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব আমাদের উদ্দীপকে দেওয়া আছে এসি হচ্ছে এক্স মিটার এবার বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা হয়ে যায় তাহলে টোটাল যেহেতু এইচ আর এতটুকু যেহেতু এক্স তাহলে এটা বাদ দিলে আমরা বি থেকে সি পর্যন্ত দূরত্ব পাই এইচ মাইনাস এক্স মিটার এখন আমার প্রশ্নে কিন্তু বলছে সি বিন্দুতে এসে এই যে বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে এসে গতি আর বিভব সমান হয়ে গেছে সুতরাং প্রশ্ন মতো আমি বলতে পারি সি বিন্দুতে গতিশক্তি সমান বিভব শক্তি এখন আমরা অতীতে জানি যে গতিশক্তিকে প্রকাশ করা হয় ইকে দ্বারা এবং বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি দ্বারা এটা আমরা খুব ভালোভাবেই জানি এই যে গতিশক্তি ইকে এবং ইপি এবার গতিশক্তির যে ফর্মুলা সেটা আমি ভেঙে লিখবো গতিশক্তি সমান হাফ অফ এম ভি স্কোয়ার আর বিভব শক্তি সমান হচ্ছে এম জি এইচ এই যে আমি সূত্রটাও ভাঙছি কিন্তু এরপরে যেটা করব সেটা হলো গতিশক্তির এই ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আমি একটা কাজ করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে এম জি এইচ আছে একটা এইচ এর জায়গায় এইচ টু লিখছি আর এখানে ভি স্কোয়ার সমান আছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তো দুই জায়গায় এইচ বলে আমরা এই জন্য এই গতিশক্তির এখানে লিখছি এইচ ওয়ান আর বিভব শক্তির এখানে লিখছি এইচ টু কিন্তু এই এইচ ওয়ান আর এইচ টুর মানটা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে এখানে বোঝার একটা ব্যাপার আছে আমি আবারও বলছি যদি এটা থেকে বেসিকটা বোঝা যায় তাহলে কিন্তু এরপরে প্রায় ৮ থেকে ১০টা সৃজনশীল বোঝা খুব সহজ হয়ে যাবে সি বিন্দুর হিসাবটা তো সি বিন্দুতে আমি কিন্তু গতি আর বিভব সমান বলছি আমার প্রশ্নে বলছে তাই তো এখন আমি এখানে লিখছি ইউ স্কোয়ার প্লাস টু জি এখন আমার এখানে কিছু বেসিক জানতে হবে যে বি স্কোয়ার সমান যখনই আমরা গতিশক্তির জন্য ভেঙে লিখবো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ওয়ান ইউর মান আজীবন শূন্য কেন কারণ এখানে তো সেই স্থির অবস্থানে ছিল অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে যখনই আমরা বস্তুটাকে ছেড়ে দিব তখনই আজীবন অর্থাৎ সব সময়ের জন্যই বস্তুর ইউ অর্থাৎ আদিবেগের মানটা হবে শূন্য তার মানে ইউ শূন্য
এরপরে 2g ইন্টু এই যে H1 আর H2 এই দুইটা মান নিয়ে আমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি গতিশক্তির জন্য হচ্ছে কিন্তু H1 গতিশক্তির ভিতরে, আর বিভব শক্তির সমীকরণের ভিতরে হচ্ছে H2। এই বিভব শক্তির সমীকরণের ভেতরে আমাদের সবসময় বসাতে হবে, আমি যেই বিন্দু চিন্তা করতেছি ভূমি থেকে ওই বিন্দুটা যতটুকু উচ্চতায় আছে ওই উচ্চতাটা নিতে হবে। তার মানে বিভবের জন্য নিতে হবে এই B থেকে C পর্যন্ত যে উচ্চতা। তার মানে এখানে H2 লিখলো, H2 এর পরিবর্তে আমাকে বসাতে হবে B থেকে C পর্যন্ত। আর B থেকে C পর্যন্ত তো H মাইনাস 1 সেটা আমি বলে দিছি। আর গতিশক্তির জন্য আমাকে নিতে হবে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত। আর এ থেকে সি পর্যন্ত অলরেডি আমরা জানি এক্স, এই যে এজন্যই আমরা H1 এর পরিবর্তে বসায় দিছি এক্স, আর H2 এর পরিবর্তে বসায় দিছি H মাইনাস এক্স। এখন এই যে ইউ যেহেতু জিরো, ইউ বাদ হয়ে গেছে, আর এটা দিয়ে যখন আমরা ভিতরে গুণ করছি তখন এই যে 1/2 ইন্টু এম, আর এই টু বাদ গেছে, তার মানে থাকে হইলো এম জি, আর H1 এর পরিবর্তে হচ্ছে এক্স। এই মানগুলো আমাদের একদম ক্লিয়ার বুঝতে হবে, যেখানে H1 এর ম্যাগনিটিউড বা মানটাই হচ্ছে মূলত H1 এর মান হচ্ছে x, যেটা আমরা দেখতেছি, আর H2 এর মান হচ্ছে h মাইনাস x। এবার উভয় দিক থেকে যে mg এবং mg বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে লেখা যায় x সমান h মাইনাস x। একটু সাইড করে বজ্রগুণন করে আমরা যদি ইজি করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি x সমান h ডিভাইডেড বাই 2। যদিও মানে সৃজনশীলটা আলোচনা হয়ে গেল, কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে আমি এখন এই যে 4 নাম্বার থেকে শুরু হবে যে সৃজনশীলগুলো আলোচনা করব। কারণ প্রত্যেকটা সৃজনশীল হিসাবের জন্য আমার এই বেসিকটা জানতে হবে, যে মাঝের বিন্দুতে কোন শক্তি থাকে, সর্বোচ্চ বিন্দুতে কোনটা থাকে, নিচে কোনটা থাকে। আমি আবারও বলি, নিচে থাকে শুধুমাত্র গতিশক্তি, বিভব শক্তি থাকে না। সর্বোচ্চ বিন্দুতে থাকে শুধু বিভব শক্তি, গতিশক্তি থাকে না। আর মাঝের বিন্দুতে গতি এবং বিভব দুইটাই থাকে। তো মাঝের বিন্দুতে গতি এবং বিভব দুইটা বের করার জন্য দুইটা উচ্চতা দরকার। গতির জন্য যে উচ্চতাটা দরকার সেটা আমরা এই মাঝের বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত নিব। আর নিচের বিন্দু অর্থাৎ বিভবের জন্য যে উচ্চতাটা দরকার সেটা আমরা ভূমি থেকে নিব। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, স্পষ্টভাবে বলছি, যে কেন আমরা গতির জন্য উপরেরটা নিলাম, বিভবের জন্য নিচেরটা নিলাম। কারণ এই উপরের বিন্দুতে গতিশক্তি শূন্য ছিল। তো এখান থেকে এইটুকু আসার জন্য যেহেতু গতিশক্তির সঞ্চার হয়েছে, এই জন্য গতিশক্তির জন্য আমরা এই উচ্চতাটা নিব। আর এই নিচের বিন্দুতে বিভব শক্তি জিরো ছিল, যেহেতু বি থেকে সি বিন্দুতে আসার জন্য তার ভিতরে একটা বিভব শক্তি সঞ্চার হয়েছে, এই জন্য বিভব শক্তির উচ্চতার ক্ষেত্রে বি থেকে সি পর্যন্ত নিতে হবে। অর্থাৎ সোজা কথা আমি আবারও বলি, যদি মাঝের কোনো বিন্দুর বিভব শক্তি এবং গতিশক্তি একসাথে হিসাব করি, তাহলে গতিশক্তি হিসাব করার জন্য যে এইচটা লাগবে সেটা আমরা নিব সর্বোচ্চ বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত। আর বিভবের হিসাবের জন্য যে এইচটা লাগবে সেটা নিব আমরা ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত। এই যে তাহলে এই জায়গার হিসাবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আরো একটু অস্পষ্ট যারা আছে সেটা আশা করি পরেটাই ক্লিয়ার হবে। ঢাকা বোর্ড 2017-তে যে প্রশ্নটা আসছে আমরা দেখতেছি ঠিক আগের ঘটনাটাই। এই যে একটা বস্তু প্রথমে এই ভূমিতে ছিল, এখানে কোনো কিছু বলা নাই, উদ্দীপকে সাধারণত বলে না, পুরো জিনিসটা আসলে নিজেদের বুঝে নিতে হয়। তো প্রথমে আসলে বস্তুটা এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে বস্তুটাকে তোলা হয়েছে এই যে 50 মিটার উচ্চতায় বি বিন্দুতে। দেন বি বিন্দু থেকে এই যে তুলে কিন্তু সেখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটা সি বিন্দুতে আসছে, এবং সি বিন্দুতে যখন বস্তুটা অবস্থান করছে তখন বস্তুটা ভূমি থেকে 30 মিটার উচ্চতায় ছিল। তার মানে অবশ্যই এই যে বি থেকে সি পর্যন্ত সে উচ্চতা কিন্তু 20 মিটার। কারণ এ থেকে এই বি পর্যন্ত, এটা বি বিন্দু, টোটাল হচ্ছে 50, আর ভূমি থেকে এতটুকু হচ্ছে 30, তাহলে অবশ্যই বি থেকে সি পর্যন্ত 20। এখন নিশ্চয়ই আমি তিনটা বিন্দুর হিসাব করব। তো যখন আমি হিসাব করবো তখন এ বিন্দুর হিসাব করার জন্য আমার যেটা বুঝতে হবে, যে এ বিন্দুতে কিন্তু থাকবে শুধুমাত্র গতিশক্তি, বিভব শক্তি থাকবে না, সেটা হিসাব করব। বি বিন্দুতে থাকবে শুধু বিভব শক্তি, গতিশক্তি থাকবে না, সেটা হিসাব করব। সি বিন্দুতে কিন্তু দুইটাই থাকবে। তো সি বিন্দুতে যখন গতিরটা বের করবো তখন এইটুকু উচ্চতা কাজে লাগবে 20, আর যখন গতিরটা বের কর বিভবেরটা বের করবো তখন এইটুকু কাজে লাগবে 30। ওকে গ, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এই যে বিবিন্দু থেকে যে বস্তুটা ছেড়ে দিব সেটাই মাটিতে এখানে গিয়ে কত বেগে আঘাত করবে সেটা আমরা বের করে ফেলছি, যে কত বেগে আঘাত করবে। এটা খুব সহজ, যে শেষ বেগ ভি স্কোয়ার, শেষ বেগটা তো বের করতে হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এখন আমাকে তো একটা একটা করে ইউ, যেহেতু এখান থেকে এটা পড়ছে তার মানে আদিবেগ কিন্তু শূন্য, এটাকে লিখে নিতে হবে, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগের মান 0, আর এইচ কত, অবশ্যই 50 মিটার, কারণ সে কিন্তু এখান থেকে এখানে টোটাল পরে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। আমি এখানে শুধু সূত্রটা লিখে দিছি তোমাদের ক্লিয়ার করার জন্য বলছি, যেহেতু শুধু সূত্রটা লিখে দিচ্ছি সুতরাং তোমরা জেনে নিবা যে এখান থেকে এই পর্যন্ত পড়ার জন্য টোটাল উচ্চতা অতিক্রম করছে 50, এইচ এর মান 50, জি হচ্ছে 9.8, আর ইউ যেহেতু পরন্ত বস্তু তাই শূন্য। এখন বলা আছে বি বিন্দুতে বস্তুটিকে ছেড়ে দিলে, এই যে বি বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, বিষয়টি ব্যাখ্যা করো। অর্থাৎ এই বি বিন্দু থেকে যখন বস্তুটাকে ছেড়ে দিব তখন বস্তুটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, এই বিষয়টা আমার এখানে ব্যাখ্যা করতে হবে। তো বিষয়টা আমি খুব ভালোভাবে বলছি, মনোযোগ দাও। যে এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলে শক্তির সংরক্ষণশীলতার নীতি বলতে কি বোঝায়, আমি এটা এই জন্য বলছি যে এই উদ্দীপকটায় যদি আমরা এটা ভালোভাবে বুঝতে পারি তাহলে এরপরে কমপক্ষে আরো 5 থেকে 7টা সৃজনশীলে আমরা এই ঘটনাটা বুঝবো। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ঘটনাই বলবে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এই শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে হচ্ছে আমার এখানে প্রত্যেকটা বিন্দুর মোট শক্তি বের করতে হবে। মোট শক্তি মানে কি, গতিশক্তি যোগ বিভব শক্তি। প্রত্যেকটা বিন্দু বলতে কি বোঝায়, তিনটা বিন্দু, সর্বোচ্চ বিন্দু একটা, সর্বনিম্ন বিন্দু একটা, মাঝের বিন্দু একটা।
তাহলে সর্বনিম্ন বিন্দুতে ২ টা শক্তি বের করে তারপর যোগ করতে হবে। গতিও বের করতে হবে, বিভবও বের করতে হবে। তারপর যোগ করতে হবে। কিন্তু সর্বনিম্ন বিন্দুতে তো বিভব নাই, শুধু গতি আছে। তার মানে শুধু গতি বের করতে হবে। আবার সর্বোচ্চ বিন্দুতে গতিও বের করতে হবে, বিভবও বের করতে হবে, যোগ করতে হবে। কিন্তু সর্বোচ্চ বিন্দুতে তো গতিশক্তি নাই। সুতরাং শুধু বিভব বের করতে হবে। আর গতিটা শূন্য হবে। আর এখানে হচ্ছে বিভবটা শূন্য হবে। ওটা আমরা বিভব শূন্য দেখায় দিব। শূন্যর সাথে তারপরে গতিটা যোগ করে দিব। আর এখানে আমরা গতি অর্থাৎ বিভবটা বের করব, তার সাথে গতিটা 0 সেটা যোগ করব। কিন্তু সি বিন্দুতে যখন বের করব তখন কিন্তু গতি এবং বিভব ২ টাই থাকবে। এবং সেই ২ টা একসাথে যোগ করব। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এ বিন্দুতে টোটাল গতি এবং বিভবের যোগফল, সি বিন্দুতে গতি এবং বিভবের যোগফল এবং বি বিন্দুতে গতি বিভবের যোগফলটা সমান হবে। ওকে, আমি একটা করে শুরু করি। বি বিন্দু থেকে বি বুঝাবো, তারপর সি, তারপরে এ। পরবর্তীতে আমরা যে সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব সেখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা বিন্দু বলে না। বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু বলে না। তখন হয়তো বলে বি আর সি বিন্দুর জন্য দেখাও। তখন বি বিন্দু আর সি বিন্দুর জন্য হিসাব করব। কখনো বলে এ আর সি বিন্দু দেখাও, তখন এ সি বিন্দু হিসাব করব। কখনো বলে এ আর বি বিন্দু দেখাও, তখন এ আর বি বিন্দু হিসাব করব। কিন্তু এই সৃজনশীলটা আমরা একটা ৩ টা বিন্দু হিসাব করব। তো প্রথমে আমি বি বিন্দুর হিসাবে চলে যাই যে বি বিন্দুতে বস্তুর ভর m সমান 40 কেজি। ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে কত মিটার আমরা দেখতে পাচ্ছি? এই যে ৫০ মিটার উচ্চতা আছে বি বিন্দুটি। আর বস্তুর বেগ এখানে যেহেতু পড়ন্ত বস্তু, তার মানে আদি বেগ হচ্ছে 0। বি বিন্দুতে বস্তুর বেগ 0। এখন বি বিন্দুতে আমরা গতিশক্তি। তো গতিশক্তিকে আমরা জানি ই কে দ্বারা প্রকাশ করে। কিন্তু আমাদের বইয়ে আবার গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করে এবং বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করে। সেই হিসেবে আমরা এখানে ভি ইচ্ছে করলে ব্যবহার করতে পারবো বড় হাতের, আর গতিশক্তির জন্য টি। তো গতিশক্তির জন্য টি, আর যেহেতু বি বিন্দু তাই টিবি, হাফ অফ এম ভি স্কয়ার। কিন্তু এটার মান ডাইরেক্ট 0 জুল। কারণ এখানে m এর মান যেটাই বসাই না কেন এই বি বিন্দুতে থাকাকালীন তার কোনো বেগ নাই। সুতরাং গতিশক্তি 0। এটা সরাসরি 0 আসলে মুখে বলা হয়, কিন্তু হিসাবের সময় একটু দেখিয়ে দেওয়া হয় যে বি বিন্দুর হিসাবে গতিশক্তিটা 0। এবার বিভব শক্তি বি বিন্দুর জন্য বের করব। বিভবের জন্য ভি বের করলাম। আর বি বিন্দুর জন্য বি সমান mgh। তো হিসাবটা তো আমি দেখাই নাই। হিসাবটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। কিভাবে? m এর মানটা বসাতে হবে। 40 ইনটু জি 9.8 বসাতে হবে। এইচ হচ্ছে কত? যেহেতু এই বি বিন্দুর হিসাবের কথা বলছি, তার মানে পুরা 50 মিটার। যেহেতু বিভব শক্তি বের করব, বিভব শক্তির জন্য একদম ভূমি থেকে ওই পর্যন্ত নিতে হবে। তারপরে এই যে মোট শক্তি, আমরা এই যে গতিশক্তি প্লাস বিভব শক্তি, মোট শক্তি যে 0 জুল, 19,600 হয়ে গেল। আচ্ছা, বি বিন্দুর হিসাবের পরে এবার আমি চলে যাব সি বিন্দুর হিসাবে। এই যে সি বিন্দুতে বস্তুর ভর 40 কেজি। ভূমি থেকে সি বিন্দুর জন্য কিন্তু 2টা জানতে হবে। ভূমি থেকে উচ্চতা কত সেটা জানতে হবে। এই যে ভূমি থেকে উচ্চতাটাকে আমরা h1 মনে করছি, এটা 30 মিটার। হ্যাঁ? আর বস্তুর বেগ কত? তাহলে সি বিন্দুতে যখন এখান থেকে বস্তুটা এখানে আসবে, তাহলে সেটার বেগ আমরা আগে বের করে নিতে পারি। সি বিন্দুতে বস্তুর বেগ ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2gh। এই যে এখান থেকে আমরা শেষ বেগটা ৩৯২ ভি স্কয়ার, এটা এই যে আগে যেটা আচ্ছা ৩৯২। এখানে আমরা একটা কাজ করছি, আমরা ভি স্কয়ারের মানটাই রাখছি। কেন ভি স্কয়ার রাখছি সেটা একটু পরে বলছি। এই যে বস্তুর বেগ ভি স্কয়ার, কারণ এখান থেকে ভি আর বের করি নাই। কারণ গতিশক্তি যে বের করব, তাহলে সি বিন্দুতে গতিশক্তি সমান হাফ অফ এম ভি স্কয়ার। এই যে ভি স্কয়ারটা আমি আগেই বের করে নিছি। যদি এখানে এই ভি স্কয়ারের মানটা আমরা আগে না বের করতাম, তাহলে এখানে গতিশক্তি লিখতে গিয়ে লিখতাম গতিশক্তি হাফ অফ এম ভি স্কয়ার। তারপর এখানে লিখতাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এই যে, তো আমরা এটা আগেই করে ফেলছি। যেহেতু আমি সি বিন্দুর কথা বলছি এবং যেহেতু সেটা গতিশক্তির হিসাব, তাহলে সি বিন্দুর জন্য অবশ্যই উপরের উচ্চতাটা হবে। তার মানে সেই উচ্চতাটা হচ্ছে 20 মিটার। এই যে আমরা কিন্তু এখানে 20 মিটার নিছি। কারণ এটা কিন্তু গতিশক্তির জন্য হিসাব। আমি বলছি গতিশক্তির জন্য উপরের অংশ নিতে হবে। এই 20 মিটার। এই যে, তারপরে এটা গতিশক্তি। এখানে কিন্তু কোনো মান বসানো হয় নাই। মান তো আমাদের বসিয়ে দিতে হবে। এই যে হাফ অফ এম বসায় দিতে হবে। ভি স্কয়ার এর মানে যে বের করি সেটা বসাতে হবে। আর বিভব শক্তি mgh1 এই বিন্দুতে। তো বিভব শক্তি বের করার জন্য কিছুই বসানো হয়নি। তোমাকে এম বসাতে হবে, জি বসাতে হবে। আর এই সি বিন্দুর যেহেতু, সুতরাং h1 এর মান হবে 30। h1 এর মান 30 বসাইতে হবে। দেন এখানে টিসির একটা মান আসবে আর বিসি, দুইটা আসলে একসাথে যোগ করতে হবে। এই যে যোগে কত হবে সেটা আমি রেজাল্ট বলতেছি। গতিশক্তির মানটা আসবে হলো ৭৮৪০। আর বিভবের জন্য এই যে এটা আসবে। পরে যোগ করলে আবার এটা হয়ে যাবে। তো আসলে সি বিন্দুর হিসাবটা একটু জটিল হয়। কেন? কারণ সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি ২ টা একসাথে থাকে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তীতে এ বিন্দুর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এ বিন্দু যেহেতু ভূমিতে আছে, ভর ৪০ কেজি। আর ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কিন্তু 0, কারণ কোনো উচ্চতা নাই। সে যেহেতু ভূমিতে অবস্থান করছে। আর তার বেগের স্কয়ারে আগের মতোই এ বিন্দুতে আসার জন্য বেগের স্কয়ার ভি স্কয়ার আমরা আগেই বের করলাম। ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2gh। আসলে ভি স্কয়ারের মানটা আগে না বের করলেও চলে। হ্যাঁ? এখন গতিশক্তি টি, এ বিন্দুর গতিশক্তি সমান হাফ অফ এম ভি স্কয়ার। এখানে ভি স্কয়ারের মানটা আগে বের করার কারণে আমরা ডাইরেক্ট এখানে এখন ভি স্কয়ারের মানটা সেট করে দিতে পারবো। আমি কিন্তু মান বসাই নাই। তোমাদের মান বসিয়ে উত্তর বের করতে হবে। উত্তর কত পাওয়া যাবে? এই যে এখানে দেওয়া আছে ১৯,৬০০, যেটা এটা আসবে। তো এটা আবার বিভব শক্তি বের করবে mgh2। তাহলে যেহেতু সি বিন্দুতে এ বিন্দুতে হিসাব করতেছি, সুতরাং এইচ তো হবে না, কারণ বিভবের জন্য হিসাব হয় ভূমি থেকে। নাই, সুতরাং এটা হবে 0 বিহে। পরে দুটা যোগ করলে ১৯,৬০০। আসলে এখানে যেটা দেখাতে চাওয়া হয়েছে সেটা হলো এ বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সমান। তো প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি যদি সমান থাকে, তাহলেই বলা যাবে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আর মেক্সিমাম ক্ষেত্রে এটা সাধারণত সমান হবে। তো আসলে এই সৃজনশীল আমরা প্রত্যেকটা বিন্দুতে বের করা শিখলাম।
কিভাবে এ বিন্দুর বের করে, অর্থাৎ আমি এ বিন্দু বি বিন্দু সি বিন্দু না বলে বলি সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ বিন্দু এবং মাঝের বিন্দু। এর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বের করা সহজ, কারণ সর্বনিম্নে শুধু গতি থাকে, বিভব থাকে না। সর্বোচ্চতে শুধু বিভব থাকে, গতি থাকে না, আর মাঝে গতি বিভব দুইটাই থাকে। তো এখানে একটা সহজ ব্যাপার আমি যে হিসাবের মাঝে বলে দেই, যে ভি স্কোয়ারের মানটা আমরা আগে বের করে নিছি, বেগের মানটা। তো বেগটা যদি আমরা আগে না বের করি তাহলে হিসাবের ভিতরে এসে বের করতে পারতাম। তো আলোচনায় এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছো।